ডিয়ার লার্নার্স, আমি ভিডিওটি নন স্টপ কন্টিনিউ করব এবং কিভাবে আমি প্র্যাকটিস করি জাস্ট আপনারা সাথে থেকে সেভাবে আমার লেসনটি ফলো করুন এবং বাসায় বসে আপনারাও ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে সাথে প্র্যাকটিস করতে থাকুন। আশা করি ভিডিওটি যদি লেন্দিও হয়ে থাকে এই সময়টা আপনাদের কখনোই ওয়েস্ট হবে না, কাজে দিবে, কারণ আপনি এই লেসন থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। জাস্ট কিপ ফেইথ অন মি, আমার উপরে বিশ্বাস রাখুন। ওকে, প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে ডু আই লার্ন, এর অর্থ হচ্ছে আমি কি শিখি, এটা পজিটিভে রয়েছে। ডোন্ট আই লার্ন, আমি কি শিখি না, এটা নেগেটিভে রয়েছে। আমাদের যে সাবজেক্ট রয়েছে সাতটি, সেই সাতটির পজিটিভ এবং নেগেটিভ সহ এখানে আমরা 14টি স্ট্রাকচার পাচ্ছি। সুতরাং এই 14টি স্ট্রাকচারে আমি যে ভার্বগুলো ব্যবহার করেছি এই ভার্বগুলোর পরিবর্তন করে আমি অন্যান্য ভার্বগুলো ব্যবহার করব। সুতরাং এখানে ভার্বের লিস্ট দেয়া আছে। তারপরে ভার্ব অনুযায়ী আমরা কিছু অবজেক্ট নিব, যে ভার্বের সাথে যে অবজেক্টটা ম্যাচিং হবে আমরা সেই অবজেক্ট ব্যবহার করে প্র্যাকটিস করব। সুতরাং এখানে অবজেক্টের লিস্ট দেয়া আছে। জাস্ট ফলো মি। ডু আই লার্ন, আমি কি শিখি। ডোন্ট আই লার্ন, আমি কি শিখি না। ডু উই লার্ন, আমরা কি শিখি। ডোন্ট উই লার্ন, আমরা কি শিখি না। ডু ইউ লার্ন, তুমি কি শিখো। ডোন্ট ইউ লার্ন, তুমি কি শিখো না। ডু ইউ লার্ন, তোমরা কি শিখো। ডোন্ট ইউ লার্ন, তোমরা কি শিখো না। ডাজ হি লার্ন, সে কি শিখে। এখানে খেয়াল করতে হবে আমি সব জায়গায় ডু এবং ডোন্ট ব্যবহার করেছি, কিন্তু আমাদের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে দেন উই হ্যাভ টু ইউজ ডাজ বিফোর হি। হি এর পূর্বে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে এবং হি এর পূর্বে আমরা যখন সেন্টেন্সটা নেগেটিভ করব তখন কিন্তু ডাজেন্ট ব্যবহার করতে হবে। সেম শি এর ক্ষেত্রেও শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইউজ ডাজ বিফোর শি। শি এর পূর্বে আমাদেরকে ডাজ ব্যবহার করতে হবে, শি এর পূর্বে আমাদেরকে ডাজেন্ট ব্যবহার করতে হবে। শুধু এই দুইটা জায়গায় একটু পরিবর্তন আসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে তাহলে আমরা শুধু অক্সিলারি ভার্বটার পরিবর্তন করব, মেইন ভার্বটা কিন্তু সেম থাকবে, রাইট? এটা একটু খেয়াল করতে হবে। ওকে, अगेन ডাজ হি লার্ন, সে কি শিখে। ডাজেন্ট হি লার্ন, সে কি শিখে না। ডাজ শি লার্ন, সে কি শিখে। ডাজেন্ট শি লার্ন, সে কি শিখে না। ডু দেই লার্ন, তারা কি শিখে। ডোন্ট দেই লার্ন, তারা কি শিখে না। সুতরাং আপনাকে এভাবে স্ট্রাকচারগুলো আগে প্র্যাকটিস করে আয়ত্ত করে নিতে হবে এবং এমন ভাবে আয়ত্ত করতে হবে যাতে করে এগুলো আপনি না দেখে বলতে পারেন। সুতরাং না দেখে বলতে পারলে কি হবে, আপনি খুব দ্রুত ইংলিশে কথা বলার ক্ষেত্রে ফ্লুয়েন্সিটা আপনাকে ঠিক এভাবেই বাড়াতে হবে। এবং এখানে এই যে লার্ন আছে, লার্ন এটা হচ্ছে ভার্ব, রাইট? এটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব কিংবা মেইন ভার্ব বলে থাকি। সুতরাং আমরা এই প্রিন্সিপাল কিংবা মেইন ভার্বটা পরিবর্তন করে দিলেই কিন্তু আমাদের সেন্টেন্স পরিবর্তন হয়ে যাবে। কিভাবে? যেমন আমরা কিন্তু বলতে পারি প্রথমে আমাদের যে ভার্ব রয়েছে গো, এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব এবং আমরা অবজেক্ট নিব টু স্কুল। সুতরাং আমরা কিন্তু এভাবে বলতে পারি ডু আই গো, আমি কি যাই। ডোন্ট আই গো, আমি কি যাই না। সুতরাং আমরা অবজেক্ট সহ একটু প্র্যাকটিস করব। যেমন ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। ডোন্ট আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই না। ডু উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই। ডোন্ট উই গো টু স্কুল, আমরা কি স্কুলে যাই না। ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও। ডোন্ট ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও না। ডু ইউ গো টু স্কুল, তোমরা কি স্কুলে যাও। ডোন্ট ইউ গো টু স্কুল, তোমরা কি স্কুলে যাও না। ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাজেন্ট হি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। ডাজ শি গো টু স্কুল, সে কি স্কুলে যায়। ডাজেন্ট শি গো টু স্কুল, সে কি স্কুলে যায় না। ডু দেই গো টু স্কুল, তারা কি স্কুলে যায়। ডোন্ট দেই গো টু স্কুল, তারা কি স্কুলে যায় না। যে ভিউয়ার্স, আপনি এই গো দিয়ে পৃথিবীর সব জায়গায় যেতে পারবেন। যেমন ডু আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাই। ডু আই গো টু অফিস, আমি কি অফিসে যাই। ডু আই গো টু মার্কেট, আমি কি মার্কেটে যাই। ডু আই গো টু ভিলেজ, আমি কি গ্রামে যাই। ডু আই গো টু ঢাকা, আমি কি ঢাকায় যাই। সুতরাং আপনি এভাবে গো দ্বারা যত প্রকারের অবজেক্ট রয়েছে সেই অবজেক্টগুলো ব্যবহার করবেন যাবার ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা ভার্ব ব্যবহার করব ক্লিন। ক্লিন এর অর্থ হচ্ছে পরিষ্কার করা। সুতরাং আমাদের অবজেক্ট রয়েছে দ্য টেবিল, আমরা একটু টেবিল পরিষ্কার করব। সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে কোশ্চেন করে থাকি, যেমন
ডু আই ক্লিন দ্য টেবল, আমি কি টেবিল পরিষ্কার করি? ডোন্ট আই ক্লিন দ্য টেবল, আমি কি টেবিল পরিষ্কার করি না? ডু উই ক্লিন দ্য টেবল, আমরা কি টেবিল পরিষ্কার করি? ডোন্ট উই ক্লিন দ্য টেবল, আমরা কি টেবিল পরিষ্কার করি না? ডু ইউ ক্লিন দ্য টেবল, তুমি কি টেবিল পরিষ্কার করো? ডোন্ট ইউ ক্লিন দ্য টেবল, তুমি কি টেবিল পরিষ্কার করো না? ডু ইউ ক্লিন দ্য টেবল, তোমরা কি টেবিল পরিষ্কার করো? ডোন্ট ইউ ক্লিন দ্য টেবল, তোমরা কি টেবিল পরিষ্কার করো না? ডাজ হি ক্লিন দ্য টেবল, সে কি টেবিল পরিষ্কার করে? ডাজেন্ট হি ক্লিন দ্য টেবল, সে কি টেবিল পরিষ্কার করে না? ডাজ শি ক্লিন দ্য টেবল, সে কি টেবিল পরিষ্কার করে? ডাজেন্ট শি ক্লিন দ্য টেবল, সে কি টেবিল পরিষ্কার করে না? ডু দেই ক্লিন দ্য টেবল, তারা কি টেবিল পরিষ্কার করে? ডোন্ট দেই ক্লিন দ্য টেবল, তারা কি টেবিল পরিষ্কার করে না? ওকে, নেক্সট আমরা নিব টেক। টেক এর অর্থ হচ্ছে লওয়া, টেক এক্সারসাইজ এর অর্থ হচ্ছে ব্যায়াম করা। সুতরাং টেক এটা হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হিসেবে আমরা এক্সারসাইজ নিয়ে একটু প্র্যাকটিস করব। ঠিক একই ভাবে ডু আই টেক এক্সারসাইজ, আমি কি ব্যায়াম করি? ডোন্ট আই টেক এক্সারসাইজ, আমি কি ব্যায়াম করি না? ডু উই টেক এক্সারসাইজ, আমরা কি ব্যায়াম করি? ডোন্ট উই টেক এক্সারসাইজ, আমরা কি ব্যায়াম করি না? ডু ইউ টেক এক্সারসাইজ, তুমি কি ব্যায়াম করো? ডোন্ট ইউ টেক এক্সারসাইজ, তুমি কি ব্যায়াম করো না? ডু ইউ টেক এক্সারসাইজ, তোমরা কি ব্যায়াম করো? ডোন্ট ইউ টেক এক্সারসাইজ, তোমরা কি ব্যায়াম করো না? ডাজ হি টেক এক্সারসাইজ, সে কি ব্যায়াম করে? ডাজেন্ট হি টেক এক্সারসাইজ, সে কি ব্যায়াম করে না? ডাজ শি টেক এক্সারসাইজ, সে কি ব্যায়াম করে? ডাজেন্ট শি টেক এক্সারসাইজ, সে কি ব্যায়াম করে না? ডু দেই টেক এক্সারসাইজ, তারা কি ব্যায়াম করে? ডোন্ট দেই টেক এক্সারসাইজ, তারা কি ব্যায়াম করে না? ওকে, নেক্সট প্লাক। প্লাক এর অর্থ হচ্ছে তোলা, ফ্লাওয়ার্স এর অর্থ হচ্ছে ফুল। সুতরাং ফুল তোলা এর ইংলিশ হচ্ছে কি? প্লাক ফ্লাওয়ার্স। ফুল তোলা এর ইংলিশ হচ্ছে প্লাক ফ্লাওয়ার্স। ওকে, লেটস গেট স্টার্টেড अगेन। ডু আই প্লাক ফ্লাওয়ার্স, আমি কি ফুল তুলি? ডোন্ট আই প্লাক ফ্লাওয়ার্স, আমি কি ফুল তুলি না? ডু উই প্লাক ফ্লাওয়ার্স, আমরা কি ফুল তুলি? ডোন্ট উই প্লাক ফ্লাওয়ার্স, আমরা কি ফুল তুলি না? ডু ইউ প্লাক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল তুলো? ডোন্ট ইউ প্লাক ফ্লাওয়ার্স, তুমি কি ফুল তুলো না? ডু ইউ প্লাক ফ্লাওয়ার্স, তোমরা কি ফুল তুলো? ডোন্ট ইউ প্লাক ফ্লাওয়ার্স, তোমরা কি ফুল তুলো না? ডাজ হি প্লাক ফ্লাওয়ার্স, সে কি ফুল তুলে? ডাজেন্ট হি প্লাক ফ্লাওয়ার্স, সে কি ফুল তুলে না? ডাজ শি প্লাক ফ্লাওয়ার্স, সে কি ফুল তুলে? ডাজেন্ট শি প্লাক ফ্লাওয়ার্স, সে কি ফুল তুলে না? ডু দেই প্লাক ফ্লাওয়ার্স, তারা কি ফুল তুলে? ডোন্ট দেই প্লাক ফ্লাওয়ার্স, তারা কি ফুল তুলে না? ওকে, নেক্সট স্পেন্ড। স্পেন্ড এর অর্থ হচ্ছে কাটানো কিংবা ব্যয় করা। ফ্রি টাইম এর অর্থ হচ্ছে অবসর সময়। সুতরাং অবসর সময় কাটানো এর ইংলিশ হচ্ছে স্পেন্ড ফ্রি টাইম। অবসর সময় কাটানো ইংলিশ স্পেন্ড ফ্রি টাইম। সুতরাং এভাবে বলি না আমরা, ডু আই স্পেন্ড, আমি কি কাটাই কিংবা আমি কি ব্যয় করি? ডু আই স্পেন্ড ফ্রি টাইম, আমি কি অবসর সময় কাটাই? ডোন্ট আই স্পেন্ড ফ্রি টাইম, আমি কি অবসর সময় কাটাই না? ডু উই স্পেন্ড ফ্রি টাইম, আমরা কি অবসর সময় কাটাই? ডোন্ট উই স্পেন্ড ফ্রি টাইম, আমরা কি অবসর সময় কাটাই না? ডু ইউ স্পেন্ড ফ্রি টাইম, তুমি কি অবসর সময় কাটাও? ডোন্ট ইউ স্পেন্ড ফ্রি টাইম, তুমি কি অবসর সময় কাটাও না? ডু ইউ স্পেন্ড ফ্রি টাইম, তোমরা কি অবসর সময় কাটাও? ডোন্ট ইউ স্পেন্ড ফ্রি টাইম, তোমরা কি অবসর সময় কাটাও না? ডাজ হি স্পেন্ড ফ্রি টাইম, সে কি অবসর সময় কাটায়? ডাজেন্ট হি স্পেন্ড ফ্রি টাইম, সে কি অবসর সময় কাটায় না? ডাজ শি স্পেন্ড ফ্রি টাইম, সে কি অবসর সময় কাটায়? ডাজেন্ট শি স্পেন্ড ফ্রি টাইম, সে কি অবসর সময় কাটায় না? ডু দেই স্পেন্ড ফ্রি টাইম, তারা কি অবসর সময় কাটায়? ডোন্ট দেই স্পেন্ড ফ্রি টাইম, তারা কি অবসর সময় কাটায় না? নেক্সট আমাদের ভার্ব হচ্ছে ওয়াশ। ওয়াশ এর অর্থ হচ্ছে ধৌত করা। সুতরাং ক্লথ এর অর্থ হচ্ছে কাপড় চোপড় কিংবা কাপড়। কাপড় ধোয়া এর ইংলিশ কি? ওয়াশ ক্লথ। কাপড় ধোয়া এর ইংলিশ হচ্ছে ওয়াশ ক্লথ। সুতরাং আমরা কিন্তু এভাবে কোশ্চেন করতে পারি, ডু আই ওয়াশ, আমি কি ধুই? ডোন্ট আই ওয়াশ, আমি কি ধুই না? সুতরাং এর সাথে আমরা একটু অবজেক্ট ব্যবহার করি।
ডু আই ওয়াশ ক্লোথ, আমি কি কাপড় ধুই। ডোন্ট আই ওয়াশ ক্লোথ, আমি কি কাপড় ধুই না। ডু উই ওয়াশ ক্লোথ, আমরা কি কাপড় ধুই। ডোন্ট উই ওয়াশ ক্লোথ, আমরা কি কাপড় ধুই না। ডু ইউ ওয়াশ ক্লোথ, তুমি কি কাপড় ধোও। ডোন্ট ইউ ওয়াশ ক্লোথ, তুমি কি কাপড় ধোও না। ডু ইউ ওয়াশ ক্লোথ, তোমরা কি কাপড় ধোও। ডোন্ট ইউ ওয়াশ ক্লোথ, তোমরা কি কাপড় ধোও না। ডাজ হি ওয়াশ ক্লোথ, সে কি কাপড় ধোয়। ডাজেন্ট হি ওয়াশ ক্লোথ, সে কি কাপড় ধোয় না। ডাজ শি ওয়াশ ক্লোথ, সে কি কাপড় ধোয়। ডাজেন্ট শি ওয়াশ ক্লোথ, সে কি কাপড় ধোয় না। ডু দেই ওয়াশ ক্লোথ, তারা কি কাপড় ধোয়। ডোন্ট দেই ওয়াশ ক্লোথ, তারা কি কাপড় ধোয় না। ওকে, নেক্সট আমাদের ভার্ব হচ্ছে বাই। বাই এর অর্থ হচ্ছে কেনা। সুতরাং বাই দ্বারা আমরা পৃথিবীর যা কিছু আছে সবকিছুই কিন্তু কিনতে পারি। সুতরাং এখানে আমি অবজেক্ট ব্যবহার করেছি শার্ট। বাই আ শার্ট এর অর্থ হচ্ছে একটি শার্ট কিনা। বাই আ শার্ট এর অর্থ হচ্ছে একটি শার্ট কিনা। সুতরাং আমরা বাই এর অর্থ হচ্ছে কেনা, সুতরাং বাই আ শার্ট এর অর্থ হচ্ছে একটি শার্ট কিনি, রাইট। তাহলে আমরা সেন্টেন্সটা ঠিক এভাবে পরিবর্তন করব। ডু আই বাই আ শার্ট, আমি কি একটি শার্ট কিনি। ডোন্ট আই বাই আ শার্ট, আমি কি একটি শার্ট কিনি না। ডু উই বাই আ শার্ট, আমরা কি একটি শার্ট কিনি। ডোন্ট উই বাই আ শার্ট, আমরা কি একটি শার্ট কিনি না। ডু ইউ বাই আ শার্ট, তুমি কি একটি শার্ট কিনো। ডোন্ট ইউ বাই আ শার্ট, তুমি কি একটি শার্ট কিনো না। ডু ইউ বাই আ শার্ট, তোমরা কি একটি শার্ট কিনো। ডোন্ট ইউ বাই আ শার্ট, তোমরা কি একটি শার্ট কিনো না। ডাজ হি বাই আ শার্ট, সে কি একটি শার্ট কিনে। ডাজেন্ট হি বাই আ শার্ট, সে কি একটি শার্ট কিনে না। ডাজ শি বাই আ শার্ট, সে কি একটি শার্ট কিনে। ডাজেন্ট শি বাই আ শার্ট, সে কি একটি শার্ট কিনে না। ডু দেই বাই আ শার্ট, তারা কি একটি শার্ট কিনে। ডোন্ট দেই বাই আ শার্ট, তারা কি একটি শার্ট কিনে না। ওকে, নেক্সট ভার্ব হচ্ছে রিড। রিড এর অর্থ হচ্ছে পড়া। সুতরাং এটা দ্বারা আমরা সবকিছুই পড়তে পারি। রিড দ্য নিউজ পেপার, রিড দ্য ম্যাগাজিন, রিড দ্য বুক, রাইট। ওকে, তাহলে আমরা এখানে অবজেক্ট পাচ্ছি বুক। বুক দিয়ে একটু প্র্যাকটিস করি। যেমন ডু আই রিড, আমি কি পড়ি। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। সুতরাং আমরা একটি অবজেক্ট ব্যবহার করব। ডু আই রিড বুক, আমি কি বই পড়ি। ডোন্ট আই রিড বুক, আমি কি বই পড়ি না। ডু উই রিড বুক, আমরা কি বই পড়ি। ডোন্ট উই রিড বুক, আমরা কি বই পড়ি না। ডু ইউ রিড বুক, তুমি কি বই পড়ো। ডোন্ট ইউ রিড বুক, তুমি কি বই পড়ো না। ডু ইউ রিড বুক, তোমরা কি বই পড়ো। ডোন্ট ইউ রিড বুক, তোমরা কি বই পড়ো না। ডাজ হি রিড বুক, সে কি বই পড়ে। ডাজেন্ট হি রিড বুক, সে কি বই পড়ে না। ডাজ শি রিড বুক, সে কি বই পড়ে। ডাজেন্ট শি রিড বুক, সে কি বই পড়ে না। ডু দেই রিড বুক, তারা কি বই পড়ে। ডোন্ট দেই রিড বুক, তারা কি বই পড়ে না। ওকে, পরবর্তী ভার্ব হচ্ছে স্লিপ। স্লিপ এর অর্থ হচ্ছে ঘুমানো। স্লিপ অ্যাট নাইট, রাতে ঘুমানো। আমরা কিন্তু এভাবে বলি, ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। ডোন্ট আই স্লিপ, আমি কি ঘুমাই না। ডু আই স্লিপ অ্যাট নাইট, আমি কি রাত্রে ঘুমাই। ডোন্ট আই স্লিপ অ্যাট নাইট, আমি কি রাত্রে ঘুমাই না। ডু উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি রাত্রে ঘুমাই। ডোন্ট উই স্লিপ অ্যাট নাইট, আমরা কি রাত্রে ঘুমাই না। ডু ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাত্রে ঘুমাও। ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তুমি কি রাত্রে ঘুমাও না। ডু ইউ স্লিপ অ্যাট নাইট, তোমরা কি রাত্রে ঘুমাও। ডোন্ট ইউ স্লিপ অ্যাট নাইট, তোমরা কি রাত্রে ঘুমাও না। ডাজ হি স্লিপ অ্যাট নাইট, সে কি রাত্রে ঘুমায়। ডাজেন্ট হি স্লিপ অ্যাট নাইট, সে কি রাত্রে ঘুমায় না। ডাজ শি স্লিপ অ্যাট নাইট, সে কি রাত্রে ঘুমায়। ডাজেন্ট শি স্লিপ অ্যাট নাইট, সে কি রাত্রে ঘুমায় না। ডু দেই স্লিপ অ্যাট নাইট, তারা কি রাত্রে ঘুমায়। ডোন্ট দেই স্লিপ অ্যাট নাইট, তারা কি রাত্রে ঘুমায় না। ওকে, নেক্সট ওয়ার্ড হচ্ছে গেট আপ। গেট আপ এর অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবেও বলতে পারি, ডু আই গেট আপ, আমি কি ঘুম থেকে উঠি। ডোন্ট আই গেট আপ, আমি কি ঘুম থেকে উঠি না। কখন একটা সময় ব্যবহার করা যেতে পারে, আর্লি ইন দ্য মর্নিং, সকালে, খুব সকালে। ডু আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি কি খুব সকালে ঘুম থেকে উঠি। আবার নেগেটিভে আমরা এভাবে বলতে পারি, ডোন্ট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং,
আমি কি খুব সকালে ঘুম থেকে উঠি না? সুতরাং একটু প্র্যাকটিস করি। ডু আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? আমি কি সকালে ঘুম থেকে উঠি? ডোন্ট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? আমি কি সকালে ঘুম থেকে উঠি না? ডু উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? আমরা কি সকালে ঘুম থেকে উঠি? ডোন্ট উই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? আমরা কি খুব সকালে ঘুম থেকে উঠি না? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি সকালে ঘুম থেকে ওঠো? ডোন্ট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি সকালে ঘুম থেকে উঠো না? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তোমরা কি সকালে ঘুম থেকে উঠো? ডোন্ট ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তোমরা কি সকালে ঘুম থেকে উঠো না? ডাজ হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সে কি সকালে ঘুম থেকে উঠে? ডাজেন্ট হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সে কি সকালে ঘুম থেকে উঠে না? ডাজ শি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সে কি সকালে ঘুম থেকে উঠে? ডাজেন্ট শি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? সে কি সকালে ঘুম থেকে উঠে না? ডু দে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তারা কি সকালে ঘুম থেকে উঠে? ডোন্ট দে গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তারা কি সকালে ঘুম থেকে উঠে না? ওকে, নেক্সট আছে প্র্যাকটিস। প্র্যাকটিস এর অর্থ হচ্ছে চর্চা করা। সুতরাং প্র্যাকটিস ইংলিশ, ইংলিশ চর্চা করা। প্র্যাকটিস ম্যাথ, ম্যাথ চর্চা করা। ওকে, সেখানে আমরা বলতে পারি ডু আই প্র্যাকটিস? আমি কি চর্চা করি? ডোন্ট আই প্র্যাকটিস? আমি কি চর্চা করি না? জাস্ট এর সাথে আমরা অবজেক্ট ইংলিশ ব্যবহার করব। ঠিক এভাবে ডু আই প্র্যাকটিস ইংলিশ? আমি কি ইংলিশ চর্চা করি? ডোন্ট আই প্র্যাকটিস ইংলিশ? আমি কি ইংলিশ চর্চা করি না? ডু উই প্র্যাকটিস ইংলিশ? আমরা কি ইংলিশ চর্চা করি? ডোন্ট উই প্র্যাকটিস ইংলিশ? আমরা কি ইংলিশ চর্চা করি না? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংলিশ চর্চা করো? ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? তুমি কি ইংলিশ চর্চা করো না? ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? তোমরা কি ইংলিশ চর্চা করো? ডোন্ট ইউ প্র্যাকটিস ইংলিশ? তোমরা কি ইংলিশ চর্চা করো না? ডাজ হি প্র্যাকটিস ইংলিশ? সে কি ইংলিশ চর্চা করে? ডাজেন্ট হি প্র্যাকটিস ইংলিশ? সে কি চর্চা করে না? ডাজ শি প্র্যাকটিস ইংলিশ? সে কি ইংলিশ চর্চা করে? ডাজেন্ট শি প্র্যাকটিস ইংলিশ? সে কি ইংলিশ চর্চা করে না? ডু দেই প্র্যাকটিস ইংলিশ? তারা কি ইংলিশ চর্চা করে? ডোন্ট দেই প্র্যাকটিস ইংলিশ? তারা কি ইংলিশ চর্চা করে না? ওকে ডিয়ার লার্নার্স, পরবর্তীতে ওয়ার্ড হচ্ছে আমাদের খাম এবং আমাদের অবজেক্ট রয়েছে অফিস। সুতরাং আমরা এটা দ্বারা একটু প্র্যাকটিস করব। ওকে, ডু আই কাম টু অফিস? আমি কি অফিসে আসি? ডোন্ট আই কাম টু অফিস? আমি কি অফিসে আসি না? ডু উই কাম টু অফিস? আমরা কি অফিসে আসি? ডোন্ট উই কাম টু অফিস? আমরা কি অফিসে আসি না? ডু ইউ কাম টু অফিস? তুমি কি অফিসে আসো? ডোন্ট ইউ কাম টু অফিস? তুমি কি অফিসে আসো না? ডু ইউ কাম টু অফিস? তোমরা কি অফিসে আসো? ডোন্ট ইউ কাম টু অফিস? তোমরা কি অফিসে আসো না? ডাজ হি কাম টু অফিস? সে কি অফিসে আসে? ডাজেন্ট হি কাম টু অফিস? সে কি অফিসে আসে না? ডাজ শি কাম টু অফিস? সে কি অফিসে আসে? ডাজেন্ট শি কাম টু অফিস? সে কি অফিসে আসে না? ডু দেই কাম টু অফিস? তারা কি অফিসে আসে? ডোন্ট দেই কাম টু অফিস? তারা কি অফিসে আসে না? ওকে, পরবর্তী আমাদের ভার্ব হচ্ছে সিট। সিট এর অর্থ হচ্ছে বসা। সুতরাং সিট অন দ্য ফ্লোর এর অর্থ হচ্ছে ফ্লোরে বসা। কোনো কিছুর উপরে বোঝাতে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করব। যেমন ফ্লোরে যখন আমরা বসবো তখন কিন্তু সংলগ্ন হয়েই আমরা বসবো। সুতরাং সিট অন দ্য ফ্লোর এর অর্থ হচ্ছে ফ্লোরের উপরে বসা। সুতরাং আমরা এটা দ্বারা একটু প্র্যাকটিস করব ঠিক এইভাবে। ডু আই সিট অন দ্য ফ্লোর? আমি কি ফ্লোরের উপরে বসি? ডোন্ট আই সিট অন দ্য ফ্লোর? আমি কি ফ্লোরের উপরে বসি না? ডু উই সিট অন দ্য ফ্লোর? আমরা কি ফ্লোরের উপরে বসি? ডোন্ট উই সিট অন দ্য ফ্লোর? আমরা কি ফ্লোরের উপরে বসি না? ডু ইউ সিট অন দ্য ফ্লোর? তুমি কি ফ্লোরের উপরে বসো? ডোন্ট ইউ সিট অন দ্য ফ্লোর? তুমি কি ফ্লোরের উপরে বসো না? ডু ইউ সিট অন দ্য ফ্লোর? তোমরা কি ফ্লোরের উপরে বসো? ডোন্ট ইউ সিট অন দ্য ফ্লোর? তোমরা কি ফ্লোরের উপরে বসো না? ডাজ হি সিট অন দ্য ফ্লোর? সে কি ফ্লোরের উপরে বসে? ডাজেন্ট হি সিট অন দ্য ফ্লোর? সে কি ফ্লোরের উপরে বসে না? ডাজ শি সিট অন দ্য ফ্লোর? সে কি ফ্লোরের উপরে বসে? ডাজেন্ট শি সিট অন দ্য ফ্লোর? সে কি ফ্লোরের উপরে বসে না? ডু দেই সিট অন দ্য ফ্লোর? তারা কি ফ্লোরের উপরে বসে? ডোন্ট দেই সিট অন দ্য ফ্লোর? তারা কি ফ্লোরের উপরে বসে না? ওকে, পরবর্তী ওয়ার্ড হচ্ছে ডিস্ট্রিবিউট। ডিস্ট্রিবিউট এর অর্থ হচ্ছে বন্টন করা। সুতরাং ডিস্ট্রিবিউট ফুড এর অর্থ হচ্ছে খাবার বন্টন করা। ফুড এর অর্থ হচ্ছে খাবার।
আমরা এটা দ্বারা বলতে পারি ডু আই ডিস্ট্রিবিউট ফুড, আমি কি খাবার বন্টন করি। ডোন্ট আই ডিস্ট্রিবিউট ফুড, আমি কি খাবার বন্টন করি না। ডু উই ডিস্ট্রিবিউট ফুড, আমরা কি খাবার বন্টন করি। ডোন্ট উই ডিস্ট্রিবিউট ফুড, আমরা কি খাবার বন্টন করি না। ডু ইউ ডিস্ট্রিবিউট ফুড, তুমি কি খাবার বন্টন করো। ডিস্ট্রিবিউট এর অর্থ হচ্ছে বন্টন করা কিংবা বিতরণ করা। আমরা যখন কাউকে কোনো খাবার কোনো কিছু বিতরণ করি তখন ওটার ইংলিশটাও কিন্তু ডিস্ট্রিবিউট হয়। সেক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি ডু ইউ ডিস্ট্রিবিউট ফুড, তুমি কি খাবার বিতরণ করো। ডোন্ট ইউ ডিস্ট্রিবিউট ফুড, তুমি কি খাবার বিতরণ করো না। ডু ইউ ডিস্ট্রিবিউট ফুড, তোমরা কি খাবার বিতরণ করো। ডোন্ট ইউ ডিস্ট্রিবিউট ফুড, তোমরা কি খাবার বিতরণ করো না। ডাজ হি ডিস্ট্রিবিউট ফুড, সে কি খাবার বিতরণ করে। ডাজন্ট হি ডিস্ট্রিবিউট ফুড, সে কি খাবার বিতরণ করে না। ডাজ শি ডিস্ট্রিবিউট ফুড, সে কি খাবার বিতরণ করে। ডাজন্ট শি ডিস্ট্রিবিউট ফুড, সে কি খাবার বিতরণ করে না। ডু দেই ডিস্ট্রিবিউট ফুড, তারা কি খাবার বিতরণ করে। ডোন্ট দেই ডিস্ট্রিবিউট ফুড, তারা কি খাবার বিতরণ করে না। ওকে, নেক্সট হচ্ছে থ্রো। থ্রো এর অর্থ হচ্ছে নিক্ষেপ করা কিংবা কোনো কিছু ছুঁড়ে মারা। সুতরাং থ্রো দ্য বল এর অর্থ হচ্ছে বল ছুঁড়ে মারা কিংবা বল নিক্ষেপ করা। আমরা সাধারণত বলি বল, এর প্রনাউন্সিয়েশন হবে বোল, বোল, রাইট। ওকে, ডু আই থ্রো দ্য বল, আমি কি বল নিক্ষেপ করি। ডোন্ট আই থ্রো দ্য বল, আমি কি বল নিক্ষেপ করি না। ডু উই থ্রো দ্য বল, আমরা কি বল নিক্ষেপ করি। ডোন্ট উই থ্রো দ্য বল, আমরা কি বল নিক্ষেপ করি না। ডু ইউ থ্রো দ্য বল, তুমি কি বল নিক্ষেপ করো। ডোন্ট ইউ থ্রো দ্য বল, তুমি কি বল নিক্ষেপ করো না। ডু ইউ থ্রো দ্য বল, তোমরা কি বল নিক্ষেপ করো। ডোন্ট ইউ থ্রো দ্য বল, তোমরা কি বল নিক্ষেপ করো না। ডাজ হি থ্রো দ্য বল, সে কি বল নিক্ষেপ করে। ডাজেন্ট হি থ্রো দ্য বল, সে কি বল নিক্ষেপ করে না। ডাজ শি থ্রো দ্য বল, সে কি বল নিক্ষেপ করে। ডাজেন্ট শি থ্রো দ্য বল, সে কি বল নিক্ষেপ করে না। ডু দেই থ্রো দ্য বল, তারা কি বল নিক্ষেপ করে। ডোন্ট দেই থ্রো দ্য বল, তারা কি বল নিক্ষেপ করে না। ওকে ডিয়ার লার্নার্স, নেক্সট ওয়ার্ড রিমেম্বার। রিমেম্বার এর অর্থ হচ্ছে স্মরণ করা কিংবা কোনো কিছু মনে করা। সুতরাং অবজেক্ট হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ। চাইল্ডহুড মেমোরিজ এর অর্থ হচ্ছে শৈশব স্মৃতি। রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ এর অর্থ হচ্ছে শৈশব স্মৃতি মনে করা কিংবা স্মরণ করা। সেক্ষেত্রে বলতে পারি ডু আই রিমেম্বার। ওকে, রিমেম্বার এর অর্থ কিন্তু মনে পড়াও হয়, কোনো কিছু মনে পড়া, কোনো স্মৃতি মনে পড়া, এক্ষেত্রে আমরা রিমেম্বার ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা বলতে পারি আমার কি শৈশব স্মৃতি মনে পড়ে। আমার কি শৈশব স্মৃতি মনে পড়ে না। সুতরাং এই ধরনের ইংলিশটা আমরা কিভাবে করব। ডু আই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, আমার কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডোন্ট আই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, আমার কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডু উই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, আমাদের কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডোন্ট উই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, আমাদের কি শৈশব স্মৃতি মনে পড়ে না। ডু ইউ রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তোমার কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডোন্ট ইউ রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তোমার কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডু ইউ রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তোমাদের কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডোন্ট ইউ রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তোমাদের কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডাজ হি রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তার কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডাজেন্ট হি রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তার কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডাজ শি রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তার কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডাজেন্ট শি রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তার কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডু দেই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তাদের কি শৈশবের স্মৃতি মনে পড়ে। ডোন্ট দেই রিমেম্বার চাইল্ডহুড মেমোরিজ, তাদের কি শৈশবের স্মৃতি মনে পড়ে না। ডিয়ার লার্নার্স, নেক্সট ওয়ার্ড হ্যাভ। হ্যাভ এর অর্থ হচ্ছে থাকা। সুতরাং হ্যাভ এর অর্থ হচ্ছে খাওয়া। কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি। আধুনিক ইংলিশে খাওয়া বলতে আমরা হ্যাভ ব্যবহার করব এবং এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি ব্রেকফাস্ট। ওকে, হ্যাভ যেহেতু এর অর্থ হচ্ছে খাওয়া, সুতরাং এটা দ্বারা সবকিছু খাওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। হ্যাভ ওঠা, পানি খাওয়া। হ্যাভ রাইস, ভাত খাওয়া। হ্যাভ লাঞ্চ, দুপুরের খাবার খাওয়া। হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাওয়া। হ্যাভ ডিনার, রাতের খাবার খাওয়া। ওকে, সব খাবার আমরা হ্যাভ দিয়ে খাবো। ওকে, ডু আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি কি সকালে নাস্তা করি। ডোন্ট আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি কি সকালে নাস্তা করি না।
ডু উই হ্যাভ ব্রেকফাস্ট, আমরা কি সকালে নাস্তা করি? ডোন্ট উই হ্যাভ ব্রেকফাস্ট, আমরা কি সকালে নাস্তা করি না? ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কি সকালে নাস্তা করো? ডোন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কি সকালে নাস্তা করো না? ডু ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তোমরা কি সকালে নাস্তা করো? ডোন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট, তোমরা কি সকালে নাস্তা করো না? ডাজ হি হ্যাভ ব্রেকফাস্ট, সে কি সকালে নাস্তা করে? ডাজেন্ট হি হ্যাভ ব্রেকফাস্ট, সে কি সকালে নাস্তা করে না? ডাজ শি হ্যাভ ব্রেকফাস্ট, সে কি সকালে নাস্তা করে? ডাজেন্ট শি হ্যাভ ব্রেকফাস্ট, সে কি সকালে নাস্তা করে না? ডু দেই হ্যাভ ব্রেকফাস্ট, তারা কি সকালে নাস্তা করে? ডোন্ট দেই হ্যাভ ব্রেকফাস্ট, তারা কি সকালে নাস্তা করে না? ওকে, নেক্সট সেল। সেল এর অর্থ হচ্ছে বিক্রি করা। সুতরাং যার যা কিছু বিক্রি করার মতো আছে আমরা সেল করে দিব এই সেল শব্দটা দিয়ে। সেল অর্থ হচ্ছে বিক্রি করা। সুতরাং আমরা অবজেক্ট হিসেবে পেন নিতে পারি। সেল আ পেন এর অর্থ হচ্ছে একটি কলম বিক্রি করা, অথবা সেল টু পেন্স, দুটো কলম বিক্রি করা। যে কয়টা কলম বিক্রি করবেন সেক্ষেত্রে আমরা এই আর্টিকেলের স্থানে সংখ্যার কিন্তু পরিবর্তন করে দিতে হবে। আ পেন একটি কলম, টু পেন্স দুটো কলম, থ্রি পেন্স তিনটি কলম। ওকে, সেক্ষেত্রে আ পেন ব্যবহার করি। ডু আই সেল আ পেন, আমি কি একটি কলম বিক্রি করি? ডোন্ট আই সেল আ পেন, আমি কি একটি কলম বিক্রি করি না? ডু উই সেল আ পেন, আমরা কি একটি কলম বিক্রি করি? ডোন্ট উই সেল আ পেন, আমরা কি একটি কলম বিক্রি করি না? ডু ইউ সেল আ পেন, তুমি কি একটি কলম বিক্রি করো? ডোন্ট ইউ সেল আ পেন, তুমি কি একটি কলম বিক্রি করো না? ডু ইউ সেল আ পেন, তোমরা কি একটি কলম বিক্রি করো? ডোন্ট ইউ সেল আ পেন, তোমরা কি একটি কলম বিক্রি করো না? ডাজ হি সেল আ পেন, সে কি একটি কলম বিক্রি করে? ডাজেন্ট হি সেল আ পেন, সে কি একটি কলম বিক্রি করে না? ডাজ শি সেল আ পেন, সে কি একটি কলম বিক্রি করে? ডাজেন্ট শি সেল আ পেন, সে কি একটি কলম বিক্রি করে না? ডু দেই সেল আ পেন, তারা কি একটি কলম বিক্রি করে? ডোন্ট দেই সেল আ পেন, তারা কি একটি কলম বিক্রি করে না? ওকে, নেক্সট ওয়ার্ড রাইট। রাইট এর অর্থ হচ্ছে লেখা। সুতরাং অবজেক্ট হিসেবে নিব আ প্যারাগ্রাফ। রাইট আ প্যারাগ্রাফ এর অর্থ হচ্ছে প্যারাগ্রাফ লেখা। ডু আই রাইট আ প্যারাগ্রাফ, আমি কি একটি প্যারাগ্রাফ লিখি? ডোন্ট আই রাইট আ প্যারাগ্রাফ, আমি কি একটি প্যারাগ্রাফ লিখি না? ডু উই রাইট আ প্যারাগ্রাফ, আমরা কি একটি প্যারাগ্রাফ লিখি? ডোন্ট উই রাইট আ প্যারাগ্রাফ, আমরা কি একটি প্যারাগ্রাফ লিখি না? ডু ইউ রাইট আ প্যারাগ্রাফ, তুমি কি একটি প্যারাগ্রাফ লিখো? ডোন্ট ইউ রাইট আ প্যারাগ্রাফ, তুমি কি একটি প্যারাগ্রাফ লিখো না? ডু ইউ রাইট আ প্যারাগ্রাফ, তোমরা কি একটি প্যারাগ্রাফ লিখো? ডোন্ট ইউ রাইট আ প্যারাগ্রাফ, তোমরা কি একটি প্যারাগ্রাফ লিখো না? ডাজ হি রাইট আ প্যারাগ্রাফ, সে কি একটি প্যারাগ্রাফ লিখে? ডাজেন্ট হি রাইট আ প্যারাগ্রাফ, সে কি একটি প্যারাগ্রাফ লিখে না? ডাজ শি রাইট আ প্যারাগ্রাফ, সে কি একটি প্যারাগ্রাফ লিখে? ডাজেন্ট শি রাইট আ প্যারাগ্রাফ, সে কি একটি প্যারাগ্রাফ লিখে না? ডু দেই রাইট আ প্যারাগ্রাফ, তারা কি একটি প্যারাগ্রাফ লিখে? ডোন্ট দেই রাইট আ প্যারাগ্রাফ, তারা কি একটি প্যারাগ্রাফ লিখে না? আপনারা বাসায় বসে অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন, আমি যেভাবে এইমাত্র প্র্যাকটিস করলাম ঠিক এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। এখন এখানে যে ভার্ব লিস্ট ব্যবহার করেছি শুধু এইগুলোই যে ব্যবহার করতে হবে তা না, আপনার যেই ভোকাবুলারি গুলো ভালো আপনার মুখস্থ আছে কিংবা আপনি জানেন সেই ভোকাবুলারি গুলো দিয়েও কিন্তু আপনি এই জাস্ট স্ট্রাকচারটা ব্যবহার করে সেই ভোকাবুলারি গুলো দিয়েও এবং সেই ভোকাবুলারির সাথে আপনি আপনার পছন্দ মতো অবজেক্ট ব্যবহার করে বেশি বেশি প্র্যাকটিস করবেন। ডিয়ার লার্নার্স, if you practice like this way, then it will be very easy to learn how to speak English, as well as you will also get fluency. এবং খুব দ্রুত আপনি ইংলিশ আয়ত্ত করতে পারবেন, ঠিক তেমনি খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ফ্লুয়েন্সিটাও চলে আসবে এবং ইংলিশের প্রতি যে আপনার ভীতি এবং নার্ভাসনেসটা রয়েছে সেগুলো খুব দ্রুতই কিন্তু ওভারকাম করতে পারবেন এবং আপনার ভিতর থেকে যত প্রকারের ইংলিশে কথা বলা নিয়ে জড়তা রয়েছে এগুলো কিন্তু খুব ইজিলি আপনি রিমুভ করতে পারবেন ফ্রম ইউর মাইন্ড। ওকে ডিয়ার লার্নার্স, অ্যাকর্ডিং টু মাই ইনস্ট্রাকশন ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ রাইট। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্র্যাকটিস করা ছাড়া কিন্তু আপনি ইংলিশ কখনোই আয়ত্ত করতে পারবেন না। আপনি ইংলিশ শিখতে পারবেন, আপনি লিখতে পারবেন, কিন্তু আপনি কখনোই স্পিক করতে পারবেন না। ইউ ওয়ন্ট বি এবল টু স্পিক ইংলিশ উইদাউট প্র্যাকটিস। ওকে, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। সবার প্রতি অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।